বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। কে তুই ভাই? এত রাতে আমাদের সামনে বাইক থামিয়েছিস? তাদের কথা শুনে আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে। পকেট থেকে সিগারেট বের করে একটা সিগারেট জ্বালায় আর বিষাক্ত ধোঁয়াগুলো ওপরের দিকে ছাড়তে থাকে। সবাই আগন্তুকের আচরণে বেশ অবাক, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় তখনই যখন আগন্তুকটা হাসে, কারণ আগন্তুকটা আসলে একজন মেয়ে, আর মেয়ে হয়ে সিগারেট টানছে। খুবই অবাক হয়ে যায় সবাই। তাহের এবার বলে, আরে খানকির বাচ্চা, এমন ভাবে হাসতেছিস কেন? তবুও আগন্তুকটা কিছু বলে না, সিগারেটে জোরে টান দিয়ে বলতে থাকে, শুনলাম তোরা নাকি শহরে মাস্তানি করে বেড়াস, তা কার ক্ষমতায় তোরা মাস্তানি করিস? সিয়াম জোরে এই বলে, আমাদের ক্ষমতা লাগে না মাস্তানি করতে, তবে আমাদের শক্তি জানিস কে? রাফিন আর রাফসান। রাফিদ আর রাফসানের কথা শুনে আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে আর বলে, কি ই রাফিয়ান, রাফসান, তাদের কি তোরা দেখেছিস? আকিব বলে, তাদের দেখতে হয় না, এমনিতে আমরা তাদের অনুভব করি। আগন্তুকটা দাঁতে দাঁত চেপেই বলে, তাহলে ডাক তোদের ভাইদের, দেখি আজ তোদের কে বাঁচায়। ফাহাদ হাসতে হাসতেই বলে, ভাইদের ডাকতে হবে কেন? আর আমাদের মারবে কে যে বাঁচানোর জন্য ডাক? ফাহাদ আর কিছু বলতে পারে না, তার আগে একটা গুলি চালানোর শব্দ হয়। বুলেটটা যেয়ে লাগে আকিবের হাঁটুর ওপরে। আকিব জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। ফাহাদ পিস থেকে গান বের করার আগেই 3টা গুলির শব্দ হয়। একটা বুলেট যেয়ে সিয়ামের বাম পায়ের মধ্যাংশ লাগে। সিয়াম যেন ব্যথা সহ্য করতে না পেরে নিচে পড়ে যায়। আরেকটা বুলেট তাহেরের ডান হাতের কবজিতে লাগে। সে বাম হাত দিয়ে কোনো রকমে কবজিটা ধরে রেখেছে। ফাহাদের উরুর মাঝের দিকে লাগে। পরিবেশটা এখন থমথমে অবস্থায়, কিন্তু 4 জনের চিৎকার। এত রাতে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলা নিষেধ, তাই রাস্তাটা পুরো ফাঁকা। ল্যাম্পপোস্টের আলো হালকা আগন্তুকের ওপর পড়ছে। মাফিয়াদের স্টাইলে গুলি করে, আবার বাইকের সাথে হেলান দিয়ে ঠোঁট দিয়ে পিস্তলের থেকে বের হওয়া সামান্য ধোঁয়াগুলো ফু দিয়ে উড়িয়ে দেয়। সবার চোখে ভয় বিরাজ করছে, আর মনের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়েছে। কোথা থেকে হঠাৎ একটা আগন্তুক এসে সব এলোমেলো করে দিয়েছে। আগন্তুক আরেকটা সিগারেট চালায়, ধোঁয়াগুলো ওড়াচ্ছে আর দেখছে 4 জন ছেলের ভয়কাতর চেহারাগুলো। আগন্তুক মুচকি হেসেই বলে, ফোন দে তোর বড় ভাইদের, দেখি কি করে তোদের বাঁচায়। দে ফোন দে। জোরে ধমক দিয়ে বলে। ফাহাদ কাপা কাপা হাতে পেছনের পকেট থেকে ফোনটা বের করে রুহানের নাম্বার ডায়াল করলো, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, রুহানের ফোন বন্ধ। আপু, ফোন তো বন্ধ দেখাই। আগন্তুকটা হাসতে থাকে। কিরে তুই এভাবে তুতলাচ্ছিস কেন? তোদের কোনো ভাই কি ফোন ধরে না? এটা বলে আরো জোরে হাসতে থাকে। তাহের করুণ কণ্ঠেই বলে, আপু, আপনি আমাদের সাথে এমন করছেন কেন? আমরা আপনার কি ক্ষতি করেছি? কেন এমন করছেন দয়া করে বলেন। আগন্তুক কিছু বলে না, শান্ত হয়ে শুধু হাসতে থাকে। আমার দরকার তোদের ভাইদের, যারা মাফিয়া রাজ্য দখল করে বসে আছে। আজ তোদের থেকে একজনকে বাঁচিয়ে রাখবো আর 3টাকে মেরে ফেলবো। এবার বল কে আগে মরবি? কেউ কোনো কথা বলছে না। যে কোনো একজন বাদে সবাই মারা যাবে। কে কি করবে বুঝতে পারছে না। সিএম সাহস দেখিয়ে পেছন থেকে গানটা বের করে আগন্তুকের দিকে একটা শট করে, কিন্তু গুলির দিক শূন্য হয়ে যাওয়ায় বুলেটটা যে লাগে বাইকের সিটে। সিএম পরপর 3টা গুলি করে, কিন্তু সে একটা গুলিও লাগাতে পারে না। সিএম গানটা রিলোড নিয়ে গুলি করতে যাবে, কিন্তু তার আগে একটা গুলি চালানোর আওয়াজ হয়। 100 সেন্টিগ্রেড তাপমাত্রার একটা বুলেট সোজা যেয়ে সিয়ামের কপালে লাগে। গলিটা কপাল ভেদ করে
পেছন দিয়ে বেরিয়ে যায়। আকিব জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, সিয়াম, এই কুত্তার বাচ্চা, তুই এটা কি করলি? তুই সিয়ামকে মেরে দিয়েছিস? আকিব আর কথা বলতে পারে না। তার আগে 100 সেন্টিমিটার তাপমাত্রার একটা বুলেট আকিবের চোখে লাগে। আকিব মা বলে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। তাহের তার কবজির ব্যথা ভুলে গিয়ে বাম হাত দিয়ে পেছন থেকে গানটা বের করে একটা গুলি করে, কিন্তু গুলির নিশানা সঠিক হলেও বুলেটটা শূন্য চলে যায়। তাহের আর ট্রিগারে চাপ দিতে পারে না। এর আগেই 2টা গরম বুলেট তার বুকটা ঝাঁঝরা করে দেয়। ফাহাদ কি বলবে বুঝতে পারছে না। নীরব দর্শকের মতো চেয়ে আছে তার বুকের দিকে, তার বন্দুকের দিকে। একবার আগন্তুকের দিকে তো আর একবার তাহের সিয়াম আকিবের নিথর দেহের দিকে চেয়ে থাকে। আগন্তুকটা আবারও একটা সিগারেট তার ঠোঁটে চাপে। সিগারেটে জোরে একটা টান দিয়ে ধোঁয়াগুলো ফাহাদের মুখের ওপর ছাড়ে। ফাহাদ কেবল বোকার মতো চেয়ে আছে তার দিকে। আগন্তুক তার পিস্তলটা ফাহাদের সামনে ধরেই বলতে থাকে, এটা জানিস কি আগুন? সে নিজেও জ্বলে আর অন্যকে সেই আগুন দিয়ে ঠান্ডা করে দেয়। বলে আবারও সিগারেট টান দিয়ে ধোঁয়াগুলো ফাহাদের মুখের ওপর ছাড়ে। গান যার হাতে থাকে সে কিন্তু বাঘ না। এই জিনিসটা কে যে যত বেশি ভালো চালাতে পারে সেই হলো আসল বাঘ। যেটা চালাতে পারো না সেটা কখনো প্র্যাকটিস ছাড়া চালিও না। যেমন তোর বন্ধুগুলো এখন বাচ্চা, জিনিসটা ভালো করে চালাতে শেখেনি। আমি কিন্তু কাউকে দ্বিতীয়বার সুযোগ দেই না, তোকে দিলাম, কারণ রাফিয়ান আর রাফসানের কাছে যেন খবরটা পৌঁছে যায়। রাফিন আর রাফসান এই শহরে থাকে। আমার উপর কেউ এই শহরে মাফিয়ার রাজত্ব করতে পারবে না, বলে দিবি তোর ভাইদের। এটা বলেই আগন্তুকটা তার হাতের সিগারেটটা জোরে টান দিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে বাইকের ওপরে বসে। আরেকবার ফাহাদের দিকে তাকিয়ে হাত দিয়ে গুলি করার স্টাইলটা দেখিয়ে দেয়। রাস্তাটা সোজা হওয়ায় আগন্তুকটা যতক্ষণ পর্যন্ত অন্ধকারে মিলিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ফাহাদ সেদিকেই চেয়ে থাকে। একসময় আগন্তুক রাতের আধারেই মিলিয়ে যায়। আপনি আমার থেকে দূরে, এভাবে দূরে দূরে থাকেন কেন? রিমির কথায় মোটেও অবাক হয় না রাজ, কারণ সে জানে রিমি এমনই কিছু বলবে। রাতে রাজের ঘুম আসছিল না বলে সে ছাদে চলে এসেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই রিমিও চলে আসে ছাদে। প্রথমে রাজ বুঝতে না পারলেও কিছুক্ষণ পর বুঝে যায় রিমি রাজের কারণে ছাদে এসেছে। রাজ রিমিকে ছাদে রেখে অন্য সাইডে চলে গেলে রিমি যে রাজকে কথাটা বলে। রাজ মুচকি হেসে জবাব দেয়, রিমি, তুমি এত রাতে ছাদে কি করছো? তোমার বাবা যদি একবার দেখে আমার তুমি এত রাতে ছাদে দাঁড়িয়ে কথা বলছে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। রিমি রাজের কথা শুনে শুধু মুচকি হাসে। আপনার কথা আমি বাবাকে বলছি। রাজের চোখ বড় বড় হয়ে যায়। বলে কি এই মেয়ে? কে? রিমি হাসতে হাসতেই বলে, আরে ভয় পাবেন না, আমি তো এমনিই বলছি, মজা করছি আপনার সাথে। রাজ যেন হাঁপ ছেড়ে বাঁচে, রাগী কণ্ঠেই বলে, দেখো রিমি, তোমার মাথায় এখন যা আসছে তার সব আবেগ। আবেগ কেটে গেলে সব শেষ হয়ে যাবে। আর আমি তো আমার মতামত জানিয়ে দিয়েছি, আমি আমার জীবনের সাথে কোনো মেয়ে মানুষ জড়াবো না। তবে তো শুনে কেন তুমি এমন পাগলামো করছো? প্লিজ বলো আমাকে। রিমি বলে, অনেক রাত হয়েছে, ঘরে চলুন। আর এইসব কিছু আমার আবেগ না, সত্যিই আমি ভালোবাসি আপনাকে। আচ্ছা, যদি কখনো শোনো আমি কোনো পুলিশ না বরং একজন মাফিয়া, তখন কি তুমি আমাকে মেনে নেবে না, তাই তো? তাহলে এটা বলেই রাজ মুচকি হেসে চলে আসে ছাদ থেকে। রিমি সেখানে দাঁড়িয়ে চিন্তা করছে কি বলে গেল রাজ। সে কিছুই বুঝতে পারছে না কি তার মুচকি হাসির মানে। আবারও রাজ রিমিকে গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে। আজ আবারও পুলিশ বনানীর একটা নির্জন এলাকা থেকে 3টা ছেলের লাশ উদ্ধার করেছে। শহরের অবস্থা বেশি একটা ভালো না। 2-3 দিন পর পরই কেউ খুন করে চলে যাচ্ছে। পুলিশ এখনো কোনো কেসের খুনিকে শনাক্ত করতে পারেনি। শহরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। কে বা কারা এই খুনগুলো করেছে তা জনগণের কাছে ধোঁয়াশা। রাজ, আজকের কেসটা তুমি হ্যান্ডেল করো।
আমি অন্যগুলো নিয়ে অনেক ব্যস্ত। রাজ বসে বসে চিন্তা করছিল কে ছেলেগুলোকে এভাবে মারলো। ঠিক তখনই মেহেরাব রাজের কেবিনে এসে কথাটা বলে। রাজ যেন এইটাই চাচ্ছিল যে কেসটা মেহেরাব রাজের হাতে দিবে। রাজ মুচকি হেসে জবাব দেয়, স্যার কোনো সমস্যা নেই, আমি সামনে নেব, আপনি অন্যগুলো দেখেন। মেহেরাব রহস্যময়ী একটা হাসি রাজকে উপহার দিয়ে তার কেবিন থেকে চলে আসে। রাজ বুঝতে পারছে না কিছুদিন ধরে মেহেরাবের সাথে কথা হলে শুধু তিনি রহস্যময় মুচকি হাসি আসে, কিন্তু কেন এই মুচকি হাসি তার রাজের এখনো জানা নেই। মেহেরাব বসে বসে পুরনো কিছু ফাইল চেক করছিল। ঠিক তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে। তাড়াতাড়ি করে মেহেরাব মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়তে থাকে। সে যেন এই মেসেজটার জন্য অপেক্ষা করছিল। মেসেজটা পড়েই মেহেরাব নিঃশব্দে হাসতে থাকে। হাসিটা তিনি নিজের মধ্যেই লুকিয়ে রাখেন। নুসরাত, কাল রাতে যে বনানী এলাকায় 3টে ছেলে খুন হয়েছে খবর দেখছিস? রিয়ার কথা শুনে নুসরাত একটা মুচকি হাসি দিয়ে বলে, শুনেছি ছেলেগুলোকে নাকি খুব বাজেভাবে মারা হয়েছে। ভাবতেই আমার কেমন যেন লাগছে। আসলে শহরের এখন যেই অবস্থা খুব খারাপ, কোন দিন জানি আমাদের কিছু হয়ে না যায়। আরে আমাদের কি হবে? আমরা কি ওদের কোনো ক্ষতি করছি নাকি? আয়ান বলে, তবে তোরা যাই বলিস না কেন, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। আমাদের বন্ধু সজীবকে কেউ খুন করে দিল। কারোর সাথে তো সজীবের এমন কোনো শত্রুতা ছিল না যে তাকে মেরে দেবে। আমি কিন্তু ওই দিন একটা আর্টিকেল কিনেছি, খুবই ভালো। তোরা কেউ নিয়ে পড়তে চাইলে আমাকে বলিস। সবাই বইয়ের নাম জানতে চাইলে আয়ান তার ব্যাগ থেকে বইটা বের করে দেখায়। বইয়ের ওপরে সুন্দর করে লেখা, দে আর মাফিয়া কিং, রাফিন অ্যান্ড রাফসান। বইয়ের ওপরে গ্রাফিক্সটা এরকম, কিছু লোক স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে কালো কোট, মুখ ঢাকার জন্য মাস্ক, মাথায় লম্বা টুপি। সবার সামনে দুজন স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে তার মাফিয়াদের মতোই ড্রেস, গলায় মোটা স্বর্ণের চেন, মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেট টানছে। দুজনের হাতেই 2টা পিস্তল। রিয়াজ বইটা দেখে অস্থিরভাবে আয়ানকে জিজ্ঞাসা করে, আয়ান, তুমি এই বইটা কোথা থেকে কিনেছো? আরে ম্যান, কিনছি একটা লাইব্রেরি থেকে। আর তুমি এমন অস্থির হচ্ছ কেন? এরপর রিয়াজ এমন একটা কথা বলে যা শুনে সবাই অবাক। রিয়াজ বুঝতে পারছে না কি বলবে সবাইকে। কোনো রকমে আমতা আমতা করেই বলে, আরে আমি তো এই বইটা পড়েছি, কিন্তু ঢাকায় আসার সময় বাসায় ফেলে আসছি। কিছু অংশ পড়া বাদ আছে, তাই অনেক লাইব্রেরিতে খোঁজ করছি কিন্তু পাইনি। সবাই অবাক, কারণ একটা বইয়ের জন্য রিয়াজ কেমন অস্থিরতা প্রকাশ করছে। এবার নুসরাত বলে, দেখো রিয়াজ, তুমি কিন্তু বইটা পড়ে নিবে। আজ আমি বইটা নিব, আমার পড়া শেষ হলে তুমি পড়িও। রিয়াজ শান্তভাবেই বলে, ওকে, সমস্যা নাই, তোমার পড়া শেষ হলে আমাকে দিয়ে দিবে, আগে থেকেই বলে দিলাম। আয়ান রেগে বলে, আমার বই এখন পর্যন্ত আমি পড়তে পারি নাই, আর তোরা আমাকে পড়তে না দিয়েই কারাকারি শুরু করছিস। আয়ান, আমি তো টুকু পর্যন্ত পড়েছি, ততটুকুই তোদের শোনাই। বইয়ের কাহিনীটা পড়লেই একটা ফিল হবে, আর মুখ দিয়ে শুনলে আরেক রকম ফিল হবে। তার চেয়ে ভালো হবে আমি পরে পড়ে নেব, তোমাদের শেষ হলে। এর মধ্যে রিয়া সিরিয়াসলি হয়ে বলে, এই, সবাই একটা ব্যাপার খেয়াল করেছিস? এই যে রাকিব ভাই ভার্সিটিতে আর কোনো কড়া নির্দেশ দেয় না, কোনো ঝামেলা করে না, কেমন জানি হয়ে গেছে, বুঝতে পারছি না। রিয়ার কথা শুনে রিয়াজ রহস্যময়ী এক হাসি দেয়, কিন্তু তার হাসিটা কেউ না দেখলেও নুসরাতের চোখে এড়ালো না। কিন্তু কি কারণে এই রহস্যময় মুচকি হাসি বুঝতে পারছে না নুসরাত। কি মিস্টার মেহরাব, আপনারা কি করছেন? আপনার টিমরা কি করছে? শহরে এত খুন খারাপি হয়ে যাচ্ছে, আর আপনারা কোনো কিছু করতে পারছেন না? আজ মেহেরাব আর রাজকে সিএম ফাহাদ নিজের অফিসে রেখেছে। শহরের এই অবস্থা, কিন্তু পুলিশ টিম কিছু করতে পারছে না, তাই তিনি কিছু কথা বলার জন্য ডেকেছেন। তাদের মধ্যে কথোপকথনের মধ্যেই ফারহাদ উক্ত কথাটা বলে। মেহেরাব কি বলবে বুঝতে পারছে না, শুধু আমতা আমতা করেই জবাব দেয়, স্যার, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে আমরা খুনিকে ধরতে পারলে আইনের কঠিন শাস্তি দেব।
ফারহাদ কথাটা শুনে একটা মুচকি হাসি দিয়ে রাজকে বলে, মিস্টার রাজ, কি অবস্থা আপনার? আপনাকে তো শহরে আনা হয়েছিল সন্ত্রাসবাজ কমানোর জন্য, কিন্তু আপনি আসার পর থেকে কেমন জানি খুনগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। কি করেন সারাদিন? এভাবে যদি শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে জনগণের তো অনেক ক্ষতি। রাত চোখজোড়া ছোট্ট করে ঠোঁটের কোণে একটা হাসির ঝলক দিয়ে বলে, স্যার, আমি আমার মতো করে চেষ্টা করছি, তবে আশা আছে খুব তাড়াতাড়ি আসামিকে ধরে ফেলবো। আর স্যার, পুলিশ যেখানে বেশি সেখানে সন্ত্রাস একটু বেশিই থাকবে। ফারহাদ রহস্যময় হাসি দিয়েই বলে, শুনলাম শহরে নাকি মাফিয়ার লোকের ভরে গেছে। তা আপনারা কি ওদের ধরতে পারবেন, নাকি আরো ফোর্সের ব্যবস্থা করব? মেহেরাব কথা বলবে কিন্তু আর বলতে পারে না। রাজ আগেই বলে ওঠে, স্যার, আমারও তাই মনে হয় কিছু নতুন ফোর্সের ব্যবস্থা করতে হবে। যেভাবে শহরের ব্যবস্থা করেছে এই কয়েকদিনে, আর কিছুদিন দেরি হলেই মনে হয় শেষ করে দিবে শহরটাকে। ফারহাদ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আমি সব কিছুর ব্যবস্থা করছি, আপনারা আপনাদের মতো চেষ্টা চালিয়ে যান। দেখা হবে তোমার সাথে কোনো এক অজানা জায়গায়, খেলবো মাইন্ড গেম। রাজ আর মেহেরাব চলে আসবে তখনই ফারহাদ একটা কথা বলে। রাজ আর মেহেরাব কথাটা শুনে চমকে পেছনের দিকে তাকায়। তাদের তাকানো দেখে ফারহাদ একটা মুচকি হাসি দেয়। রাজ প্রত্যুত্তরে ঠোঁটের কোণে একটা হাসির ঝলক দিয়ে বাইরে বেরিয়ে আসে। জান্নাত আজও বোরকা পরে ভার্সিটিতে এসেছে। চারিদিকে তাকিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ তার চোখ যায় গাছের নিচে বসা একটা ছেলের দিকে। ময়লা একটা সাদা শার্টের সাথে চকলেট কালারের প্যান্ট, মোটা ফ্রেমের চশমা, ঠোঁটের কোণে হাসির রেখে পাশে বসে থাকা মুন্নার সাথে কথা বলছে। জান্নাত মনে করার চেষ্টা করছে ছেলেটাকে কোথায় যেন দেখেছে। আর একটু এগিয়ে দেখে ছেলেটা ওই দিনের বোকা ছেলেটা, নাম রাফি। জান্নাত ক্লাসের দিকে না যেয়ে কি যেন মনে করে রাফিদের দিকে এগিয়ে যায়। কি ব্যাপার মুন্না, আজ দেখি তোর ফুল সব বেচা শেষ? রাফি মুন্নাকে উদ্দেশ্য করে এই কথাটা বলে। মুন্না তার সবগুলো দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, হ ভাইজান, আজকে সব ফুল বেচে শেষ করায়। তবে কি আজকের মতো কোনো দিন ফুল বেচতে পারি নাই। কেন রে, আগে কি কেউ ফুল নিত না? মুন্না মুখটাকে বড় করে জবাব দেয়, আগে নিত, তুই আজকে একটা পুলিশ অফিসার সব ফুল লইয়া গেছে গা। তা পুলিশ অফিসার একসাথে এত ফুল দিয়ে কি করবে? এটা আমি কেমনে কমু, কেন এত ফুল নিছে? হ্যালো মিস্টার রাফি, ধন্যবাদ। রাফি আর মুন্না কথা বলছিল, তখনই পেছন থেকে রাফিকে উদ্দেশ্য করে এই কথাটা বলে জান্নাত। রাফি বুঝতে পারছে না কেন অচেনা একটা মেয়ে তাকে ধন্যবাদ দিল। রাফি অবাক হয়ে জান্নাতের দিকে চেয়ে আছে। জান্নাত সেটা বুঝতে পেরে একটা মুচকি হাসি দেয়। তা মিস্টার, আমাকে চিনতে পেরেছেন? রাফি প্রত্যুত্তরে মাথাটা নাড়ায়, মানে চিনতে পেরেছে। রাফি মুখ ফুটে বলে, জি আপু, আমি আপনাকে চিনতে পেরেছি। তা হঠাৎ আমাকে ধন্যবাদ দেওয়ার কি কারণ? জান্নাত তার ঠোঁটটা বাঁকা করেই বলে, জানাটা কি ভীষণ জরুরি? জানাটা জরুরি না, ব্যাপারটা হয়েছে এমন যে আপনি কেন অচেনা একটা ছেলেকে এমনি এমনি ধন্যবাদ দিবেন? তা তো আর দিতে পারেন না, কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, সেটা জানার চেষ্টায় আছি। ও আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি কারণ ওই দিন আপনি আমার বলা কথায় কিছু মনে করেননি, আবার আপনি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন, তাই ধন্যবাদ দিয়েছি। এবার বুঝতে পেরেছি। আমরা তো একই ক্লাসে পড়ি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? বলে জান্নাত তার হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু রাফি কিছু একটা ভেবে তার হাতটা আর বাড়ায় না, মাথাটা নিচু করে বসে থাকে। জান্নাত প্রশ্ন করে, কি হয়েছে, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? রাফি কঠিন গলায় উত্তর দেয়, দেখেন, এই শহরে আমার কোনো বন্ধু নেই, আমি একা থাকতে পছন্দ করি, আমার কারো প্রয়োজন নেই। কথাটা বলেই রাফি সেখান থেকে চলে যায়। জান্নাত কেবল রাফির চলে যাওয়ার দিকে চেয়ে আছে। আফা, ভাইজান এমনই, এই কারো লোকে বন্ধুত্ব করে না। মুন্নার কথায় জান্নাতের ঘোর ভাঙে। জান্নাত মুচকি হেসে
মুন্নার মাথায় হাত বুলিয়ে চলে আসে সেখান থেকে। সে ভেবে পায় না একটা মেয়ে তাকে বন্ধু হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু সে তা অ্যাকসেপ্ট করেনি। যেদিকে একটা মেয়ের সাথে কথা বলার জন্য অনেক ছেলেই পাগল, কিন্তু রাফি সেই ছেলেদের থেকে অনেকটাই আলাদা। জান্নাত আর কিছু ভাবতে চায় না, রওনা দেয় ক্লাসের উদ্দেশ্যে। স্যার, তাহেরদের লাশের পাশে এই লকেটটা পাওয়া গেছে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।